তো দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা। আজ জাতীয় দৈনিক পত্রিকাগুলোর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমার হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকা, ছায়াযুদ্ধে বিএনপি ও এনসিপি। বিএনপি মূলত ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ঘোষণার জন্য আন্দোলন করছে বেশ কিছুদিন ধরে। সেই লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের লোকজন এবং বিএনপি নেতাকর্মীরা রাজপথে রয়েছে। নগর ভবনের বিভিন্ন গেট তারা তালাবদ্ধ করে রেখেছে। এইরকমই টেকনিক্যালিভাবে রাজনীতিতে বিএনপির অবস্থান জানান দেওয়ার জন্য তারা মাঠে রয়েছেন, আর সেটা অনেকে মনে করছেন। অন্যদিকে দেখা যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিএনপি সেই কৌশলকে মুছে দেওয়ার জন্য, সেই কৌশলকে কিছুটা গ্লানি টানার জন্য তারাও কিন্তু পাল্টাপাল্টি আন্দোলনের ডাক দিয়েছে। তারা ইসি পুনর্গঠন চায়, তারা এই ইসির উপর আস্থা রাখতে পারছে না। এমনকি তারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি করেছে। আমার ব্যক্তিগত একটি অভিমত, বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন কোনোভাবেই কাম্য নয়। কারণ দীর্ঘদিন ধরে এদেশের মানুষ ভোট দিতে পারে নাই। বিগত 3টে ইলেকশন বিতর্কিত ছিল। সেই কারণেই এদেশের মানুষ একটি কাঙ্ক্ষিত ভোটের অপেক্ষায় রয়েছে। সেখানে যদি দেখা যায় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেওয়া যায়, দেশের সংঘাত সৃষ্টি হতে পারে, নানা রকম অশনি সংকেত দেখা দিতে পারে। সেই অশনি সংকেত যাতে না দেখা যায়, সেজন্য জাতীয় নির্বাচনের প্রতি যেহেতু এদেশের মানুষের আকাঙ্ক্ষা রয়েছে, মুখিয়ে রয়েছে, তারা অনেক তীব্র আকাঙ্ক্ষা নিয়ে রয়েছে দীর্ঘদিন ধরে। সেই তীব্র আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে আমার মনে হয় জাতীয় নির্বাচনের দিকে অন্তর্বর্তী সরকারকে আগানো উচিত। যাই হোক, তারপরে আমার হাতে আরেকটি শিরোনাম রয়েছে, ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত। সেনাবাহিনীর প্রধান তিনি এই মন্তব্যটি করেছেন। প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় এই শিরোনামটি ছাপানো হয়েছে যে আসলে এই ডিসেম্বরের মধ্যে বিএনপিও কিন্তু নির্বাচনের জন্য জোর দাবি জানাচ্ছে। আর সেনাপ্রধানও সেরকমই একটি বক্তব্য দিয়েছেন যে ডিসেম্বরের মধ্যে যাতে জাতীয় নির্বাচন হয়। ওই বক্তব্যের মধ্যে দেখা গেছে, প্রথম আলোর যে নিউজটি দেখলাম তার মধ্যে দেখা যাচ্ছে উনি চট্টগ্রাম বন্দর নিয়ে কথা বলেছেন। সেই যে বন্দরটি নিয়ে সাম্প্রতিক সময় নানা বিতর্ক সৃষ্টি হয়েছে। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশিদের হাতে পরিচালনার দায়িত্ব নিয়ে সাম্প্রতিক সময়ে নানা বিতর্ক সৃষ্টি হয়েছে। এরকম বিষয়গুলো নিয়ে তিনি বক্তব্য দিয়েছেন। আমাদের দেশের চট্টগ্রামের যে বন্দরটা, সে আমাদের দেশের মানুষই এর দায়িত্ব নেওয়া হোক, সেটা দেশের মানুষ প্রত্যাশা করে। কিংবা স্থানীয় যেই চট্টগ্রামের যে স্থানীয় রাজনৈতিক বা স্থানীয় লোকজনের মতামতের ভিত্তিতে সেটা পরিচালনা করা উচিত বলে মনে করি। কারণ বিদেশিদের হাতে যাওয়াটা এই মুহূর্তে উচিত নয়, কোনোভাবেই কাম্য নয়। তারপরে উনি ওনার বক্তব্যে আরও করিডোর নিয়ে কথা বলেছেন। মানবিক করিডোর, মিয়ানমারের যে বর্তমানে রাখাইন রাজ্যে যেই অস্থিতিশীল পরিবেশ, সেখানে মানবিক করিডোর নিয়ে যে একটা ইতিমধ্যে যে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক সৃষ্টি হয়েছে, সেখানে তিনি বলেছেন যে মানবিক করিডোরের একমাত্র সিদ্ধান্ত নিতে পারে নির্বাচিত কোনো সরকার, সেটা বৈধতা নির্বাচিত সরকারের মাধ্যমে হওয়া উচিত বলে মনে হয়। কারণ অনির্বাচিত সরকারের পক্ষে এই মানবিক করিডোরের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। তারপরে মব ভায়োলেন্স নিয়ে কথা বলেছেন। দীর্ঘদিন ধরে দেখেছি 5 আগস্টের পরে মব ভায়োলেন্স, মব জাস্টিস যাই বলি না কেন, একের পর এক বেরিয়ে যাচ্ছে। তার একেবারে হিসাব ছাড়া, একেবারে আমি আমার জানা মতো কয়টা বলবো, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এখনো হয়েছে, বিভিন্ন বিষয় নিয়ে তৌহিদি জনতা তারা মব ভায়োলেন্স সৃষ্টি করেছে, মব জাস্টিস যাই বলি না কেন সৃষ্টি করেছে। নিজের আধিপত্য উচ্ছৃঙ্খল জাতি হিসাবে তারা নিজেকে পরিচয় দিয়েছে। যাই হোক, এই মব ভায়োলেন্সের বিষয়ে তিনি কঠোর সিদ্ধান্ত নেবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন। যাই হোক, তারপরে আমার হাতে রয়েছে পোষ ইন প্রসঙ্গ, ডাকার অনুরোধে সাড়া নেই, 2461 জনকে
ফেরতে দিল্লির চিঠি। প্রথম আলো এই নিউজটিও করেছে। এই বিষয়টি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে ভারত বাংলাদেশের উপরে পোষণ করে ৩০০-র অধিক লোকজন পাঠিয়ে দিয়েছে। পোষণ হচ্ছে মূলত ঠেলে দেওয়া। ৩০০-র অধিক লোকজন আমাদের দেশে পাঠিয়ে দিয়েছে। বাংলাদেশ এ পর্যন্ত ৪ বার চিঠি পাঠিয়েছে, কিন্তু সেই চিঠির উত্তর না দিয়ে ভারত উল্টো ২৪৬১ জনকে ফেরত দিতে চিঠি দিয়েছে বাংলাদেশকে, এবং তারা বাংলাদেশকে এই মানুষগুলো আমাদের বাংলাদেশে পোষণ করাতে চায়। কিন্তু বাংলাদেশ যে ৪ বার চিঠি দিয়েছে সেই চিঠির কোনো জবাব তারা দিচ্ছে না, উল্টো আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। ২৪৬১ জনকে পাঠাবো সেই ব্যাপারে কথা বলা হচ্ছে। দেখা গেছে যে ভারত পোষণের নামে কিছু রোহিঙ্গাও তারা আমাদের দেশে পাঠিয়ে দিয়েছে। যেহেতু এই বিষয়টা অনেক উদ্বেগ, অনেক উৎকণ্ঠা সৃষ্টি করছে, দ্রুত এর সমাধান হওয়া উচিত। অন্তর্বর্তী সরকারের পক্ষে অর্থনীতি পুনরুদ্ধার পুরোপুরি সম্ভব নয়। গভর্নর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর উনি মন্তব্যটি করেছেন। আসলেই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে অর্থনীতি পুনরুদ্ধার সম্ভব নয়। ওনার এই বক্তব্যে দেখা গেছে, ভিতরে যে নিউজটা পড়লাম সেখানে উনি বলেছেন যে একটি নির্বাচিত সরকার আসলে হয়তো বা ভালো অর্থনীতির অবস্থা তৈরি করতে পারে। আমাদেরও মনে রাখা উচিত যে অর্থনৈতিক অবস্থা দেশ বর্তমানে ভালো অবস্থানে নেই। আমাদের যদি অর্থনৈতিক অবস্থা ভালো অবস্থানে যেতে চায়, একটি নির্বাচিত সরকারের অবশ্যই আমাদের প্রয়োজন আছে। সেই লক্ষ্যে আমাদের দেশের মানুষকে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে এবং বিভিন্ন রাজনৈতিক দলকে ঐক্যমতের মধ্যে পৌঁছতে হবে, এবং দ্রুত যাতে দেশে একটি নির্বাচনের মতো পরিবেশ সৃষ্টি হয় সেদিকে সকলকে কার্যক্রম চালিয়ে যেতে হবে, এবং কোনো যাতে মব ভায়োলেন্স কিংবা নিজেদের মধ্যে অনৈক্য না সৃষ্টি হয় সেদিকে খেয়াল রাখতে হবে। করিডোর নয়, মানবিক সাহায্য পৌঁছানো নিয়ে আলোচনা। প্রথম আলো। আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন যে দীর্ঘদিন ধরে বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে মানবিক করিডোরের নামে যে গুজব সৃষ্টি হচ্ছে সেটা মূলত করিডোর নয়, মানবিক সাহায্য পৌঁছানোর একটি মাধ্যম আর কি। যে জাতিসংঘ নাকি বলেছেন যে বাংলাদেশের মধ্য দিয়ে মায়ানমারের রাখাইন রাজ্যে পণ্য পাঠানোর জন্য বাংলাদেশের মধ্য দিয়ে যাতে পাঠানো যায় কিনা সেই বিষয়ে প্রস্তাব করেছিলাম। তারই উত্তর দেওয়ার জন্য খলিলুর রহমান বলেছেন যে সেটা বাংলাদেশের উপর দিয়ে নেওয়া হবে কিনা বা যাবে কিনা ওই বিষয়ে জাতিসংঘ নাকি জানতে চেয়েছে। এটা আসলে ওনার বক্তব্যে যেটা বোঝা গেছে যে এটা আসলে কোনো মানবিক করিডোর না, এটা হচ্ছে মানবিক একটি সাহায্য পৌঁছানোর মাধ্যম আর কি, এরকমই বোঝানো হয়েছে। যাই হোক, সম্মানিত দর্শক শ্রোতা সকলে জনতার কথার বিশেষ অনুষ্ঠানের সাথেই থাকুন। ধন্যবাদ।